পাশের যারা আছে তারা সান্ত্বনা দিচ্ছে, ভাই কান্না করেন না, আল্লাহ 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 শিখ করি, তারা তখনও সান্ত্বনা দিচ্ছে। আর আমি অজরে আল্লাহর কাছে শুধু দোয়া করে যাচ্ছি এরকম। আমি তো জানি যে আমাকে ক্রস ফায়ারে নিয়ে যাচ্ছে, শেষ মুহূর্তে যত আল্লাহর কাছে মাপ চেয়ে নেওয়া যায়। তো এইভাবে প্রায় 1 ঘন্টা মতো গাড়িটা চললো। চলার পরে কোথায় যেন থামলো। তো আমার যেহেতু চোখ বাঁধা, আমি তো বুঝতে পারতেছি না কোথায় থামলো। তো গাড়ি থামানোর পরে ওরা মনে হলো যে 10-15 মিনিট কোথায় যেন গেছে আশেপাশে, মানে আমাকে, আমার সাথে 2-1জন রেখে বাকিরা কোথায় যেন গেলো 10-15 মিনিট। তো 10-15 মিনিট পরে এসে আমাকে গাড়ি থেকে নামালো। নামানোর পরে তো তখন আমাকে যেহেতু এয়ারপোর্ট থেকে তুলে নিয়ে গেছিলো, আমার লাগেজ, আমার ল্যাপটপের ব্যাগ সব কিছু আমার হাতে, আমার লাগেজটা ধরাই দিল, কাঁধে ল্যাপটপের ব্যাগটা দিল, আমার মোবাইলটা দেয়নি, মোবাইলটা দিলে যদি কোথায় কল দেই। তো ওই সময় আমার চোখটা খুলে দিল। চোখ যখন খুলে দিল তখন আমি দেখি আমাকে নামাই দিছে বিমানবন্দর স্টেশন, এয়ারপোর্টের অপোজিটে যে বিমানবন্দর স্টেশন, বিমানবন্দর স্টেশনের সামনে নামাই দিছে। তো এটার কারণ হলো যেহেতু আগের দিন সব জায়গায় নিউজ হয়ে গেছে যে কোরিয়াতে ফেরার পথে পিএইচডি গবেষক অপহরণ হয়েছে, আমার বাড়ি পাবনাতে, আমাকে বিমানবন্দরের সামনে থেকে পাওয়া যাচ্ছে না, বিমানবন্দরে যাওয়ার পথে পাওয়া যাচ্ছে না, এরকম নিউজ হয়েছে। এই জন্য ওরা আমাকে বিমানবন্দর স্টেশনের সামনে নামাই দিছে। নামাই দিয়ে তখন আমাকে বলতেছে যা, তোর যেখানে খুশি যা। আচ্ছা, আরেকটা জিনিস, ওই নামানোর আগে গাড়ির মধ্যে আমার হাতে একটা ইয়ে দিয়ে, ওই শয়তানটার নামটা আরেকটু পরে বলবো, মানে চরমভাবে একটা চাপ দিচ্ছে, একটা কি যেন একটা ডিভাইস আমার সবগুলো আঙ্গুলের মধ্যে দিয়ে, মানে মনে হচ্ছে সবগুলো আঙ্গুল ভেঙে ফেলতেছে, যাতে আমি শক্ত করে কোনো কিছু ধরতেও না পারে আমার লাগেজটা কোনো মতো। তো চরমই, আমি তো অনেক চিল্লা চেঁচামেচি ইয়ে করে গাড়ির মধ্যে আর কি। পরে নামাই দিয়ে লাগেজ ধরাই দিল, কাঁধে আমার ল্যাপটপের ব্যাগ, বলে যা যেখানে খুশি যা। পরে আমি তাকাচ্ছি, তাকায় দেখলাম বিমানবন্দর স্টেশন। তা আমি তখনও ভাবতেছি, মানে আমার তখনও তো মৃত্যু হতো, আমি ভাবতেছি যে আমি ছেড়ে দেবো, পিছন থেকে হয়তো গুলি করবে, গুলি করে মেরে ফেলবে। আর গাড়িতে যখন নিয়ে আসতেছিল তখন তো মনেই হচ্ছিল যে হয়তো আমাকে কোনো ব্রিজের উপরে নিয়ে যাবে, কোনো ফাঁকা জায়গায় নিয়ে যাবে, গিয়ে গুলি করে মেরে ফেলে দেবে নদীতে বা ব্রিজ থেকে ফেলে দিবে, মানে বাংলাদেশে যেভাবে লাশ ভাসি থাকে সেরকম আমি কল্পনা করতেছি, আল্লাহর কাছে দোয়া করতেছি। আর বিমানবন্দর স্টেশনে নামাই দেওয়ার পরে আমি দেখতেছি বিমানবন্দর স্টেশন, কিন্তু আমার মনের মধ্যে মৃত্যু আতঙ্ক। আমার কাছে মনে হচ্ছে যে আমি হাঁটতে থাকবো, পিছন থেকে মনে হয় গুলি করে মেরে দিবে আর কি, ক্রস ফায়ার করে দিবে, এরকম মনে হচ্ছে। তা আমি আশেপাশে হাঁটতেছি, আর ওরা আমাকে ঘিরে ধরে হাঁটতেছে। তো যারা ঘিরে ধরে হাঁটতে, যেহেতু আমার এই স্টেজে চোখ খোলা, আমি তো সবাইকে দেখতে পাচ্ছি। আর কয়েকদিন গার্ড দিছে, গার্ডদের অনেকের তো চেহারা আমি দেখছি। তো সেই গার্ডদের অনেকের র্যাবের ড্রেস পরা, অনেকের ড্রেস ছাড়া, তো সব রকমই আছে। তা আমি আস্তে আস্তে এয়ারপোর্ট স্টেশনের ভিতরে ঢুকে গেলাম। তখন একটু একটু সকাল হয়েছে, এয়ারপোর্টের স্টেশনের কিছু লোকজন আসছে। তা আমার মধ্যে তো আমি দেখতেছি তারা আমার চারপাশে ঘিরে আছে। আবার আমার মনে হচ্ছে আমি যদি কোনোভাবে একটু ফ্যামিলিকে জানাইতে পারতাম। তো আমি ওখানে গিয়ে 1-2জনকে একটু রিকোয়েস্ট করলাম, ভাই একটু মোবাইলটা দেওয়া যাবে, আমি একটু বাড়িতে কল দেবো। তো ওরা হয়তো আমার পিছন থেকে সিগন্যাল দিচ্ছে, খবরদার দেওয়া যাবে না। তো লোকজন না করলো যে না দেওয়া যাবে না, হ্যাঁ মোবাইল দিতে পারবো না। তো 2জনকে আমি রিকোয়েস্ট করছি, ভাই প্লিজ আমাকে একটু মোবাইলটা দেন, আমি একটু আমার বাড়িতে কল দিব। মানে ওরা দেখতেছি, আমি ওদেরকে দেখতেছি, কিন্তু তারপর আমি রিকোয়েস্ট করতেছি, তো ওদের হয়তো সিগন্যাল পায়, সে আর দেয়নি। তো আমি স্টেশনে আরেকটু হাঁটতেই যে আমাকে প্রথমে হাত ধরে তুলে নিয়ে গেছিল, ওর নামটা আরেকটু পরে বলবো, যেহেতু এখনো পর্যন্ত আমি তো জানি না সে কে। তো যখন জানবো তখনই বলবো। যে আমাকে বিমানবন্দরে হাত ধরে তুলে নিয়ে গেছিল, যে শুয়োরটা, সেই এসে আবার আমার হাত ধরলো। হাত ধরে বলতেছে, এই আপনার নামে গোপন রিপোর্ট আছে, আপনারা সরকার বিরোধী লেখালেখি করেন, আপনারা নির্বাচনকে সামনে রেখে অপপরিকল্পনা করতেছেন। তো আপনাকে আমরা অ্যারেস্ট করতে আসছি। আমাদের কাছে গোপন রিপোর্ট ছিল যে আপনি এই মুহূর্তে এয়ারপোর্ট স্টেশনে আসবেন। আর ওই যে আমাকে গাড়িতে 10-15 মিনিট রেখে ওরা কোথায় যেন গেছিল, ওরা গিয়ে একটা ট্রেনের টিকিট কেটে নিয়ে আসছে। ট্রেনের টিকিট কেটে আমার ল্যাপটপের ব্যাগের মধ্যে ঢুকাই দিছে, যে আমি এইমাত্র পাবনার ঈশ্বরদী থেকে ট্রেনে করে এসে বিমানবন্দর স্টেশনে নামলাম। যেহেতু আগের দিন মানে সব সংবাদ মাধ্যমে নিউজ হয়ে গেছে যে আমার বাড়ি পাবনাতে, আমি বিমানবন্দর থেকে উধাও হয়ে গেছি। তো ওরা ট্রেনের টিকিট কেটে দিয়েছে, তো আমি ট্রেনে করে পাবনা ঈশ্বরদী থেকে এয়ারপোর্ট স্টেশনে এসে নামলাম। তো আমাকে ধরার পরে আপনার নামে রিপোর্ট আছে, আমার ল্যাপটপের ব্যাগ থেকে ট্রেনের টিকিটটা বের করলো। বের করে ওদেরই কিছু লোকজন সেট করা আছে এয়ারপোর্টের ওখানে, স্টেশনের ওখানেই। তো তাদেরকে দেখাচ্ছে, এই যে দেখেন ভাই, ওদের ট্রেনের টিকিট দেখাচ্ছে এরকম, যে দেখেন ট্রেনের টিকিট, আমাদের কাছে গোপন তথ্য ছিল, এই এখন ঈশ্বরদী থেকে এখানে আসবে, সেই গোপন তথ্যের ভিত্তিতে আমরা আমরা ওকে ধরতে আসছি, তো আপনারা সাক্ষী থাকেন না। এইটা হলো আমার ট্রেনের টিকিট, কারণ আমি যে জামালপুর থেকে ইসলামপুর থেকে গেছিলাম তারিখ সহ, এটা আমার ট্রেনের টিকিট, যে আমি বিমানবন্দরে 3 দিন আগে গেছিলাম, এটা আমার ট্রেনের টিকিট। আর ওরা একটা ট্রেনের টিকিট কেটে ওই সময় আমার ব্যাগের মধ্যে ঢুকাই দিছিল। তো ঢুকাই দিয়ে লোকজনকে দেখালো যে ট্রেনের টিকিট আপনারা সাক্ষী থাকলেন, ও এখন ঈশ্বরদী থেকে আসছে, এই সময় আমরা ওকে ধরে নিয়ে যাচ্ছি। তো কয়েকজন সাক্ষী রাখতে হয় ওখানে, ওদেরই 2-1জন পানের দোকানদার বা আশেপাশে যারা, এই যে আপনাদের নাম দাম লিখে নিয়ে গেলাম, আপনারা সাক্ষী। হ্যাঁ, সাবিনা কনফেকশনারি, বিমানবন্দর স্টেশনে একটা সাবিনা এখনো আছে কিনা জানি না। তো ওইখান থেকে আমাকে ওদের 2-1জন সাক্ষী লিখিত রাখলো,
আর ওখানে লোকজন আবার ওদেরই লোকজন নাটক সাজাচ্ছে, ওরা দেখাচ্ছে যে ওই মোবাইল বের করে, এই যে দেখেন ভাই ফেসবুকে এরা বিভিন্ন সরকার বিরোধী লেখালেখি করে, যে ফেসবুকে আপনারা দেখেন এরা বিভিন্ন গুজব ছড়ায়, মানে সরকার বিরোধী অপপ্রচার করে, এরকম মানে লোকজনকে বলতেছে। আর লোকজন অনেকে আগে আসে, হায় রে সরকার এত উন্নয়ন করে তারপরেও ছেলেরা সরকারের বিরুদ্ধে লেখে, এরকম দু একজন বলতেছে। তা আমি ওদেরকে আবার, আপনারা ওদের ওদের লোক, আপনারা জান, আপনারা মানে ওদের না এখানে নাটক করতেছেন, আমি ওদেরকে চিল্লাপাল্লা করতেছি। যখন আমাকে বলতেছে যে আপনার নামে রিপোর্ট আছে, আপনাকে আমরা ধরতে আসছি, আমি তখন চিল্লাপাল্লা করছে যে আমাকে আমাকে মানে গ্রেপ্তার করতে আসছেন, মানে আমি তো 3 দিন আপনাদের ওখানে ঘুমছিলাম, এখানে 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 আমাকে এনে নাটক করতেছেন, মানে আমি খুব চিল্লাপাল্লা করছি। আশেপাশের লোকজন অন্তত যাতে জানে যে আমাকে ওরা 3 দিন ধরে ঘুম করে। আমার খালি মনে হচ্ছে কেউ যদি আমার একটু ছবি তুলে মানে নিউজে টিউজে দেয় বা ফেসবুকে দেয়, অন্তত আমার ফ্যামিলি বা পরিচিত কারো না কারো নজরে আসবে। আমি খুব চিল্লাপাল্লা করি, ভাই আমাকে গুম করে রাখছিল, এরা আমাকে গুম করে রাখছিল, আমাকে ক্রস ফায়ারে দিবে, ভাই আমাকে মারি ফেলবে, কেউ আমার একটু ছবি তোলেন, কেউ একটু ফেসবুকে দেন, আমি এরকম চিল্লাপ। ওরা আমার মুখ চাপে ধরার চেষ্টা করছে, চুপ চুপ চুপ, এরকম মানে 2-1টা কিল ঘুষিয়ে দিচ্ছে আমাকে। তো ওরা ওদের মধ্যে তাড়াতাড়ি সাক্ষী নিয়ে আমাকে আবার বিমানবন্দর স্টেশন থেকে টেনে ঢেরে বের করে নিয়ে আসতো। আমাকে যখন বের করে নিয়ে আসছে তখনও আমি চিল্লাপাল্লা করতেছি, ভাই কেউ আমার একটা ছবি তোলেন, ভাই কেউ আমার একটা ছবি তোলেন, আমাকে ওরা নিয়ে যাচ্ছে, আমাকে গুম করে রাখছিল, কেউ কেউ একটু আমার ছবি তুলে একটু দেন, এরকম আমি বলতেছি। কিন্তু কেউই তো সাহস করে আর মানে মোবাইল বের করে ছবি তুলতে পারতেছে না। তো ওরা নিয়ে এসে বিমানবন্দরের সামনে যে ওদের আবার গাড়ি দাঁড় করায়, আমাকে একটু আগেই তো ওদের গাড়িতে করে নিয়ে আসছে, আবার গাড়িতে করে নিয়ে আবার চোখ বেঁধে ওদের যে ক্যাম্প সেখানেই নিয়ে গেল। তো এই পর্যায়ে নিয়ে যাওয়ার পরে নিয়ে গেল, তখন তো সকাল হয়ে গেছে। তো ওখানে যাওয়ার পরে কিছুক্ষণ পরে আমাকে এই প্রথম অফিসারটা তার রুমে নিয়ে গেল, আমাকে ডাক দিয়ে নিয়ে গেল যে আমার সাথে এখন তো যেহেতু মানে ইয়ে হয়ে গেছে, ওখানে নিয়ে যাওয়ার পরে ওরা আবার সংবাদ, আমি তো জানি না সংবাদ সময়, যেহেতু আমি ঘুমে ওদের ওখানে আছি, ওরা জানে, ওরা বলবে যে এই সময় আপনারা জানেন সবাই যে সংবাদ সম্মেলন করলো। ওরা ওরা সংবাদ সম্মেলন ডাকে, সব সাংবাদিক ডাকে, সব ওদের, যেহেতু তখন তো দালাল মিডিয়া ছিল, এখন ইনশাল্লাহ মিডিয়া সত্য কথা বলবেন, আপনারা সত্য কথা লিখবেন। তো মিডিয়াতে প্রচার করলো যে এই সেই কথিত পিএইচডি গবেষক, সে আসলে কোরিয়াতে কোনো পিএইচডি করতো না, তারা সরকার বিরোধী অপপ্রচার করতো, সরকার বিরোধী লেখালেখি করতো, সে গোপনে আজকে কোরিয়াতে পালাই যেতে লাগছিল, আমরা গোপন তথ্যের ভিত্তিতে বিমানবন্দর স্টেশন থেকে তাকে গ্রেপ্তার করে নিয়ে আসছি। তো এরকম সরকার মানে তাদের মতো করে সাজায় তারা সংবাদ সম্মেলন করে বিভিন্ন মিডিয়াতে দিয়ে দিল। দিয়ে দেওয়ার পরে ওখানে আমি তো এগুলো জানি, যেহেতু আমাকে ওখানে রাখছে, তারপরে আমাকে অফিসারটা তার রুমে ডাকলো চোখ খোলা অবস্থায়, এই প্রথম। তো তখন যখন আমাকে ডাকছে, তখন আমি প্রথমবারের মতো তার মানে রুমে ঢোকার আগে তার নেম প্লেটটা একবার দেখে গেছি যে কে। পরে তো ভিতরে ঢুকে তার সাথে আমার নাম ধাম ইয়েটেগুলো, যে তোমার নামে এখন মামলা দেওয়া হবে, আমরা তোমার নামে ডিজিটাল নিরাপত্তার মামলা দিয়ে তোমাকে ইয়ে করে দিবে, এরকম বলতেছে আর কি। তো যেহেতু নেম প্লেটটা দেখে গেছি, এই সময় আমি বলতেছি যে এই শুয়োরটা হলো আমাকে গুম করা থেকে শুরু করে সব কিছু নিজে হাতে করছে, এবং আমরা বসিলা মোহাম্মদপুর ক্যাম্পে যে 5 জন ছিলাম, 5 জনকে সে নিজে হাতে গুম করছে। এবং পরবর্তীতে আমি জেলে ছিলাম, জেলে থাকা অবস্থায় অনেকের সাথে কথা হয়েছে, তাদেরকেও সে গুম করছে। তা আমি তার ছবিটা আমার কমেন্টে দিয়ে দিব আপনাদের ইয়েতে, তার বিস্তারিত। তার নাম হলো মহিউদ্দিন ফারুকী। মহিউদ্দিন ফারুকী 2018 সালে র্যাব 2 বসিলা মোহাম্মদপুরে সে ছিল কোম্পানি কমান্ডার। পরবর্তীতে সে ওখান থেকে চলে যায় হলো পুলিশ সদর দপ্তরের সাপ্লাই শাখার এআইজি ছিল। এতটুকু পর্যন্ত তার ইনফরমেশন আমি জানি। এটা হলো মহিউদ্দিন ফারুকী, এটা হলো মহিউদ্দিন ফারুকীর ছবি। আমরা জাস্ট ছবিটা আপনাদেরকে দেখাচ্ছি, আমি পরবর্তীতে আমার কমেন্টে দিয়ে দেবো বিস্তারিত। এইটা হলো সেই মহিউদ্দিন ফারুকী। এই শুয়োর আমাকে মানে গুম করছে, এবং আমার সাথে যারা 5 জন ছিল তাদেরকে নিজ হাতে গুম করছে। মহিউদ্দিন ফারুকী 2018 সালে র্যাব 2 এর কোম্পানি কমান্ডার, পরবর্তীতে পুলিশ সদর দপ্তরের সাপ্লাই শাখার এআইজি ছিল। আপনারা এর লিখে রাখবেন, এবং এর ব্যাপারে আপনারা অবশ্যই তো অ্যাকশন নেবেন যারা মানবাধিকার কর্মী এবং যারা আছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তো আমাকে ওই সময় একবার জিজ্ঞাসাবাদ যেহেতু করে, আমি ওর নেম প্লেটে দেখে গেছি। তো পরবর্তীতে ওখান থেকে আমাকে ওখানেই রেখে দেয়, এদিকে সংবাদ সম্মেলন এটিয়ে করে আর কি। আর এর ব্যাপারে আরেকটু বলে রাখি, মহিউদ্দিন ফারুকী এরা তো হলো যে আমাদের নামে বিভিন্ন রকম অপবাদ দিয়ে আমাদেরকে মানে কালার করার বা আমাদেরকে অপমানিত করার চেষ্টা করেছে। এই মহিউদ্দিন ফারুকী আপনারা নাম দিয়ে সার্চ দিবেন, মহিউদ্দিন ফারুকী নাম দিলেই দেখবেন এর নামে বিভিন্ন রিপোর্ট আইছে। পুলিশ সদর দপ্তরের সাপ্লাই শাখার এআইজি থাকা অবস্থায় নারী কেলেঙ্কারিতে এক মহিলাকে, সে অবিবাহিত মানে বিবাহ বহির্ভূত মহিলাকে নিয়ে এসে সে নিয়মিত তার সাথে শারীরিক সম্পর্ক করত তার অফিসেই। এবং সেই মহিলা এক পর্যায়ে প্রেগনেন্ট হওয়ার পরে সে মহিলাকে কোনোভাবে জোর করে ওষুধ খাওয়ায় অ্যাবর্শন করায়।
অ্যাবর্শন করানোর পরে পরবর্তীতে আবার সে শারীরিক সম্পর্ক করতে থাকে, মহিলাটা আবার প্রেগনেন্ট হয়। পরবর্তীতে যখন সে আবার জোর করে অ্যাবর্শন করাতে যায়, তখন মহিলাটাও কোনোভাবে উনি হয়তো আমার এই লাইভ যদি কোনোভাবে শুনে থাকে, মহিলাটাও কোনোভাবে হয়তো কোনো পাওয়ারফুল কারো মানে পরিচিত, সে তখন সেটা মানে মামলা করে তার নামে এবং সংবাদ সম্মেলন ইয়েতে করে। এই মানে শোরের নামে আপনারা সার্চ দিলেই পাবেন মহিউদ্দিন ফারুকী ভ্রূণ হত্যা মামলা, তার নামে 2টা না 3টা মামলা হয়েছে এবং সে তখন সাময়িক বরখাস্ত, র্যাব সদর দপ্তর মানে পুলিশ সদর দপ্তর সাপ্লাই শাখার এই যে থাকা অবস্থায় তখন থেকেই সে সাময়িক বরখাস্ত। এগুলো হলো এদের চরিত্র। এরা হলো এরকম মানে বিবাহিত বিবাহ বহির্ভূত এরকম মানে ব্যভিচার এগুলার নিয়ে ইয়ে থাকে এবং তারা আমাদের নামে বিভিন্ন রকম অপবাদ দেওয়ার চেষ্টা করে এবং তখন থেকেই মানে মানে সাময়িক বরখাস্ত অবস্থায় আছে। এগুলো হলো এদের বাস্তব চরিত্র। তো ওখান থেকে তারপরে আমাকে যখন ওখানে রাখে, সংবাদ সম্মেলন করে, সংবাদ সম্মেলন করার পরে আমাকে নিয়ে পেপার পত্রিকায় ওদের মতো করে ভুয়া রিপোর্ট দেয় এবং ওই দিন রাতে আমি যেহেতু বিমানবন্দরে চিল্লা চেঁচামেচি করছি যে আমাকে আমাকে ওরা গুম করে রাখছিল, আমাকে কেউ ছবি তোলেন, কেউ আমার একটা ছবি তুলে রাখেন, আমাকে এরকম বলছি। তো তখন ওই দিন রাতে ওরা এইটা বুঝতে পারছে যে আমি লোকজনকে বলে দেওয়ার চেষ্টা করছি, ওরা ওদেরকে ধরা খাওয়ানোর চেষ্টা করছি। তো ওই দিন রাতে আমাকে ভয়ানক টর্চার করছে, শারীরিক টর্চার, যে তুই খুব চালাক না, তুই আমাদেরকে ধরাই দেওয়ার চেষ্টা করছিস যাতে আমরা ধরা পড়ে যাই, আমরা তোকে গুম করছি, এরকম চিল্লা চেঁচামেচি মানে অনেক অকথ্য ভাষায় গালিগালাজ করছে এবং ওই দিন রাতে আমাকে টর্চার করছে। তো টর্চারটা এরকম, রাতের বেলা আমি বলি আসলে, ওই দিন রাতে আমাকে চোখ বেঁধে ওদের আবার রুমে নিয়ে যায়, মানে দিনে চোখ খোলা ছিল, রাতের বেলা চোখ বাঁধা অবস্থায় আবার রুমে নিয়ে যায়। রুমে নিয়ে গিয়ে আমার এভাবে 2 হাতটা এরকম বাঁধে, এখানে হাত বাঁধে, আমার 2 পা বাঁধে, 2 পা এবং 2 হাত বাঁধে। আমার এই হাতের মধ্যে দিয়ে এই দিক দিয়ে একটা বাঁশ মতো ঢুকায়, আমি তো চোখ বাঁধা দেখতে পাচ্ছি না, বাঁশ মতো এরকম আড়াআড়ি ঢুকাই দেয় এবং আমার পায়ের উপরে এখানেও আড়াআড়ি একটা বাঁশ মতো রেখে দেয়। তো 2টা বাঁশ, আমার পায়ের 2 পায়ের উপর আড়াআড়ি একটা, আর হাতের উপর আড়াআড়ি একটা। আর এই 2 বাঁশের উপরে মানে এই বাঁশের উপরে 2-4 জন, ওই বাঁশের উপরে 2-4 জন এরকম দাঁড়ায়, মানে রুটি বলার মতো যেরকম, মানে আমরা যেরকম বেলন দিয়ে রুটি বলি এইরকম একদম চাপ দিয়ে এরকম বলতেছে। আমি তো চিল্লায় মানে চিল্লাই করছি। যখন চিল্লাচ্ছি তখন আমার মুখের মধ্যে গামছা গুঁজে দিছে যাতে মানে চিৎকার বাইরে না যায়, আমার মুখের মধ্যে চিল্লাচ্ছি। পরে এবার প্রায় 15-20 মিনিট আমার উপর ভয়াবহ টর্চার চালায় ওরা। মহিউদ্দিন এই সেই গেঞ্জি বলতে ভুলে গেছি, এই সেই গেঞ্জি যে গেঞ্জি পরা অবস্থায় আমাকে তুলে নিয়ে গেছিল, এই গেঞ্জি পরা অবস্থায় ছিলাম, এই গেঞ্জি পরা অবস্থায় আমাকে ওই টর্চার করে, রক্ত এবং ময়লা মিশ্রিত সেই গেঞ্জি। আমরা 5 বছর সেই গেঞ্জিটা যত্ন করে তুলে রাখছিলাম আজকের দিনের জন্য, যে আজকের এই দিনে আমরা এই গেঞ্জিটা পরে আপনাদের সামনে বলবো। এই সেই গেঞ্জি পরা অবস্থায় আমাকে টর্চার করে, ভয়ানক টর্চার, রক্ত এবং ময়লা এখনো আছে। টর্চার করার পরে পরের দিন সকালে আমাকে থানায় পাঠাবে। আমার নামে এর আগে কোনো মামলা নাই, কোনো রিপোর্ট নাই, কোনো মামলা নাই। এখন তো আমাকে থানায় দিতে গেলে একটা মিথ্যা মামলা দিতে হবে। তখন পরের দিন সকালে ওরা একটা ভুয়া ডিজিটাল নিরাপত্তা, আপনারা জানেন যে ডিজিটাল নিরাপত্তা আইনের অবস্থা, আমরা সবাই এই আইনের মানে এই আইনের যে মানে কালো দিক সেদিকের মানে শিকার, মানবাধিকার কর্মীরা, সাংবাদিকরা, আমরা যারা বাক স্বাধীনতায় বিশেষ করে আমরা সবাই শিকার। তা আমার নামে ভুয়া ডিজিটাল নিরাপত্তা আইনে একটা মামলা দেয়। মামলা দিয়ে সকালে আমাকে থানায় পাঠাবে। থানায় পাঠানোর আগে আমার তো এই ড্রেসটার অবস্থা খুবই খারাপ, রক্ত ময়লা সব কিছু ভর্তি। তো এটা করে যখন আমি থানায় যাব, থানা থেকে যখন কোর্টে উঠবো তখন তো সবাই দেখবে আমার অবস্থা। তখন ওরা করে কি, আমার যেহেতু লাগেজ ওদের কাছেই, আমাকে এয়ারপোর্ট থেকে তুলে নিয়ে গেছে, লাগেজ তো ওদের কাছেই, লাগেজে আমার জামা কাপড় আছে, লাগেজ থেকে আমরা অন্য একটা গেঞ্জি নিয়ে আসলো, অন্য একটা গেঞ্জি নিয়ে এসে আমাকে বললো যে এটা চেঞ্জ কর। এটা খুলে আমাকে ফ্রেশ যে একটা গেঞ্জি, সেই একটা গেঞ্জি পরতে দিল, এই গেঞ্জিটা পর। তো আমার মানে হাত পায়ের আমার ওঠার মতো অবস্থা নেই, কোনো মতে ওরাই পরাই দিল, আমি কোনো মতো ই করে পরে গেঞ্জিটা চেঞ্জ করে এই গেঞ্জিটা আমার লাগেজে, মানে ভাগ্যিস এই গেঞ্জিটা ওরা আমার লাগেজে দিয়ে রাখছিল, ওই এটাই করে লাগেজেই ফেলে দিয়ে রাখছে। পরবর্তীতে তো আমি জেল থেকে বের হওয়ার পরে যখন লাগেজ নিয়েছি তখন আসলে এই গেঞ্জিটা আবার পাইছি। আমাকে ফ্রেশ একটা গেঞ্জি পরায় আমাকে থানায় পাঠায় দেয়। থানায় পাঠায় দিয়ে সেখানে যেটা বললাম যে আমার নামে মিথ্যা ডিজিটাল নিরাপত্তা আইনে মিথ্যা মামলা দেয়। মামলা দেওয়ার পরে আমি তো থানায় এসে, দিকে তো আমার পরিবার খোঁজাখুঁজি করতেছে যে সংবাদ সম্মেলন ওরা যাচ্ছে, মানে দেখতে পাইছে যে আমাকে মানে
গ্রেপ্তার দেখাইছে, কিন্তু এখনো ওদের সাথে আমার দেখা হয়নি। আমি তো বুঝতে পারতেছি না যে আমাকে গ্রেপ্তার মানে পেপার পত্রিকায় মিডিয়া, কারণ আমি তো আমার জগতে। তো এই পর্যায়ে ওরাও খোঁজাখুঁজি করতেছে। তো এখন ও একটু সংক্ষেপে বলুক যে ওদের থানায় আসার পরের অভিজ্ঞতা। তার আমার কথা শেষ হয়েছিল যে আমার থেকে টাকা নিল, টাকা নেওয়ার পর তার কনফার্ম করলো যে টাকা পেয়েছি, একটু পরে ছেড়ে দিব। তো আমরা ওয়েট করছি, আর কোনো খবর নাই। এরপরে যখন অনেক বেশি ভাইরাল হলো, তারপর হচ্ছে মানে আমার কাছে ওই যে আমার হাজবেন্ড বললো না যে যারা গার্ড দিচ্ছিল তাদেরকে অনেক রিকোয়েস্ট করছে, তো সেখানকার একজন আমাকে কল দিয়ে বলছে যে আমি আপনার হাজবেন্ডের ব্যাপারে জানি, উনি ভালো আছে, উনি মারা যায় নাই, উনি ঠিক আছে, আপনারা চিন্তা করিয়েন না। তো আপনারা যে এত একদম মানে ভাইরাল করে ফেলতেছেন, ম্যাসাকার করতেছেন, এই সেই করতেছেন, এগুলা কইরেন না, যত করবেন তত ক্ষতি হবে, এরকম করে আমাকে বলছে। তো তারপর আমি বললাম আমাকে তো কিডন্যাপের কথা বলে টাকা নিছে, তো এগুলা কারা তাহলে? পরে বলে তাই নাকি, টাকা নিছে, আপনারা টাকা দিছেন কেন? তারপরে আমি বললাম আমি তো জানি না, আমাকে বলছে কিডন্যাপ করছি, টাকা দেন, টাকা দিছি, কিন্তু তাকে আর ফিরিয়ে দেয় নাই এবং ফোন নাম্বারও বন্ধ। তখন সেই পুলিশ অফিসার বলছে না, কিডন্যাপ করা হয় নাই, সে ডিবির হেফাজতে আছে এবং তাকে সম্ভবত অ্যারেস্ট দেখানো হতে পারে 2-1 দিন পরে। আপনারা যারা লাইভটা দেখতেছেন একটু শেয়ার করেন, যাতে বাকি সবাই আসলে যে এই ফ্যাসিবাদ এবং গুম এরা যে কতটা ভয়াবহ সবাই যেন জানতে পারে। হাসিনার ফ্যাসিবাদের শাসন এবং হাসিনার গুম নিয়ে সবাই যেন জানতে পারে। আপনারা সবাই লাইভটা একটু শেয়ার করে দিন, যাতে সবার কাছে এই ইনফরমেশনগুলো পৌঁছায় যায়। তো মানে ওই পুলিশটা আমাকে ফোন দিয়েছিল হলো দুপুর 11:30 থেকে 12টার এদিকে। তো আমাদের অবস্থাটা এমন ছিল, আমরা কাউকে বিশ্বাস করতে পারছি না তখন, কারণ কিডন্যাপের কথা বলে টাকা নিল, আবার পুলিশ ফোন করে আমাকে বলতেছে যে আপনারা এত ভাইরাল কেন করতেছেন। তো তখন আমাদের মনে হচ্ছে যে ওরা আমাদেরকে বাধা দেওয়ার জন্য হয়তো বা মিথ্যা কথা বলতেছে, আমাদের মনের ভিতরে সেই ধূপকণি কমে নাই। তারপরে যাই হোক সারাদিন চলে গেল। বিকাল 3টা মানে 2:45 থেকে 3টা এর মধ্যে হচ্ছে আমার আমার ভাসুর, আমার যারা যারা ঢাকায় ছিল, আমার ভাসুর আমাকে ফোন দিয়ে বলল যে সংবাদ সম্মেলন করে ওরা তো মনিকে অ্যারেস্ট দেখাইছে। তো ইয়েতে কি রেলওয়ে থানায় অ্যারেস্ট দেখাইছে। আর আমরা হচ্ছে তার জিডি করছিলাম, আমরা জিডি করছিলাম হচ্ছে দক্ষিণ খান থানায়। তো রেলওয়ে থানায় অ্যারেস্ট দেখাইছে, আমার ভাসুরা সাথে সাথে সেখানে গেছে, যে তার সাথে দেখা করতে চাইছে, বলছে যে না এখন দেখা করা যাবে না এরকম। তো তখন আমার ভাসুর আমাকে বললো যে তুমি এখনই রওনা দাও, হয়তো তোমাকে দেখা করতে দিবে, তুমি সাফওয়ানকে নিয়ে এখনই চলে আসো। তখন আমি আমার ইয়েতে ট্রেন ছিল আমার ইসলামপুরে জামালপুরে, তখন ট্রেন ছিল 3:30, আমি সেই ট্রেনে তখনই রওনা দিই আমার বাচ্চাটাকে নিয়ে। তো এর মধ্যে যে 3টা দিন গেছে, এই 3 দিনে আমি শুধু একটু পানি খেয়েছিলাম, এবং আমার বাচ্চাটা তখন কোথায় যাচ্ছে কি খাচ্ছে আমি কিছুই জানি না। তো সেই অবস্থায় আমি আমার ছোট বাচ্চাটাকে নিয়ে আমি আমার দুলাভাইয়ের সাথে করে ট্রেনে যাচ্ছি। তারপর আমরা মানে 8:30টার দিকে ঢাকায় পৌঁছলাম। পৌঁছেই হচ্ছে আমি আমার ভাসুরকে কল দিলাম যে কোথায় আসবো। তো পরে বললো যে থানায় আসার আগে থানায় আসো, আর হচ্ছে অফিসারের নাম্বার দিল যে আগে এনাকে ফোন করো যে দেখা করতে দিবে কিনা, এত দূর থেকে আসছো, যদি দেখা করতে না দেয় শুধু শুধু আসে কষ্ট করা লাগবে, আগে কল দিয়ে কথা বলে নাও। তো কল দিলাম, তখন ওনারা বললো যে না, রাত্রেবেলা আমরা কাউকে দেখা করতে দেই না, আমাদের অফিসাররা রাতে থাকে না, তো অনুমতি ছাড়া দেখা করা যাবে না, আপনারা কালকে সকালে আসবেন, সকালে তাকে কোর্টে নেওয়া হবে তখন আসবেন। তো আমি তো 3-4 দিনের এই ধকল, তার মধ্যে বাচ্চাটা নিয়ে আত্মীয়র বাসায় উঠেছি, আমার বাচ্চাটার অযত্নে ওর মানে পেটে গ্যাস হচ্ছে, মানে ওর প্যান্ট নষ্ট হচ্ছে, এরকম অবস্থা। তারপরে মানে যাই হোক আমার তখন ফিলিংসটা এমন ছিল যে আল্লাহ, পাওয়া তো গেছে, সে তো বেঁচে আছে, এটাই আলহামদুলিল্লাহ। হ্যাঁ, তখন এরকমই ছিল, আমার খালি মনে হচ্ছে কখন সকাল হবে, আমি কখন দেখতে যাব। তারপর সকালবেলা আসলাম। তো আসার পরে হচ্ছে 10:30টার দিকে আমি রেলওয়ে থানার সামনে সে আমার ছোট বাচ্চাকে নিয়ে, আমার ভাসুররা ছিল কোর্টে, মানে আমাদের কথা ছিল এমন যে যদি কোর্টে নিয়ে যায় যেন ওনারা দেখতে পায়, আবার থানায় থাকলে যেন আমি মানে যে কেউ একজন যেন দেখতে পারি, যে কেউ। তো ওনারা ওখানে ছিল, আর আমি আমার দুলাভাই সহ বাচ্চা সহ আমরা হচ্ছে রেলওয়ে থানার সামনে দাঁড়ায় আছি। আমরা হচ্ছে বারবার জিজ্ঞেস করতেছি, আমাকে তো কিছু বলতেছে না যে আছে কি না আসলে, বা এই সে কিছুই বলতেছে না। তো তখন আমার শ্বশুরবাড়ি যেহেতু পাবনা, আমার শাহজাদপুর পাবনার কাছাকাছি এক এলাকার একটা পুলিশ ছিল, উনি আমাকে বলল যে আপনারা অপেক্ষা করেন, আসে উনি এখানে, কিছুক্ষণ পর বের করা হবে। তো সকাল 10:30 থেকে 12:30 পর্যন্ত রোদের মধ্যে দাঁড়াই ছিলাম, আমাদেরকে থানায় ঢুকতে দেয় নাই, ওখানে কোনো বসার জায়গা ছিল না, এবং ওখানে যেহেতু স্টেশন, চাইলে আমরা যেয়ে বসতে পারতাম। আমাদের কাছে মনে হয়েছে যে 1 মিনিটও এখান থেকে নড়বো না, যদি এর মধ্যে নিয়ে যায়, আমরা কোথাও গেলাম তখন যদি নিয়ে যায়। আমার বাচ্চা তখন হচ্ছে মানে 2-2.5 বছর বয়স, মানে ওর খাওয়া ঘুম সবকিছু উল্টাপাল্টা হয়ে যাচ্ছে। তো যাই হোক তারপরে তাকে 12:30টার দিকে হচ্ছে বের করলো।
যখন বের করলো দেখি যে তার 2 হাত বাঁধা, এবং মানে এই যে আপনারা দেখছেন আসিফ মাহতাব স্যারকে যেভাবে বেঁধে বের করছে কোর্টে, সেভাবে তাকে বেঁধে বের করছে। আমি দৌড়ে চলে গেছি, দৌড়ে গিয়ে তাকে জড়ায় ধরে খালি আলহামদুলিল্লাহ বলছে, আর বলছে যে তুমি একটুও চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ, আমি কাঁদি নাই, আমি তাকে সাহস দিছি, আমি বলছি যে সব ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ, তুমি একটুও চিন্তা করো না। ও আমাদেরকে দেখে অবাক হয়ে গেছে যে আমরা কিভাবে জানলাম, কিভাবে এখানে আসলাম। তো আমার মানে আমরা ওখানে যাওয়ার সাথে না, আমার তো ধারণাই নাই যে ওরা মিডিয়ার মাধ্যমে জানছে, মানে থানার সংবাদ পাইছে, থানাতে চলে, কারণ আমি তো থানার মধ্যে, মানে আমি কিছুই বুঝতে, মানে আমি ওদেরকে দেখে অবাক হয়ে গেছি যে মানে ওরা এখানে চলে আসছে। আমি আমার আমার ছেলেকে নিয়ে আমি যখন গেলাম দৌড়ায়, ওরা আমাদের কুকুরের মতো দূর দূর করে মানে ইয়ে করে দিচ্ছে, তাড়া দিচ্ছে, এই চলে যান চলে যান, খবরদার কাছে আসবেন না, কাছে আসলে কিন্তু আসামিকে টর্চার করবো, খবরদার কাছে আসবেন না। তো ও আমার বাবুকে জাস্ট একটা চুমা দিতে আসছিল, মানে ঠোঁটটা কাছে নিয়ে আসছে আমার বাবুর গালের কাছে, ওরা দিতে দেয় নাই। ওরা ওকে দড়ি ধরে টান দিয়ে হেঁচকে টান দিয়ে নিয়ে গেছে। এই দৃশ্য আমি কোনোদিনও ভুলবো না। তারপর যাই হোক, ওনাকে একটা সিএনজিতে উঠালো, পাশে তো 3-4 জন পুলিশ ছিল, তো সাথে সাথে আমরা আরেকটা সিএনজি ভাড়া করলাম। ভাড়া করার পরে ওনার আমাদেরই হলো যে আমরা ওদেরকে পুরো ফলো করব, ওরা যেদিক দিয়ে যাচ্ছে আমরা ওইভাবে। তো যে ফলো করতেছি, আমাদের সিএনজি ওদের সিএনজি পাশাপাশি ছিল, এবং একটা জ্যাম লেগে যায়। জ্যাম লেগে যাওয়ার ফলে তাদের সিএনজি আর আমাদের সিএনজি একদম পাশাপাশি, মানে আমি বারবার আমার এখান থেকে দেখতেছি ও একটু করে তাকাচ্ছে। তো আমি সাফনকে বলছি, দেখো ওই যে তোমার বাবা, ডাকো বাবাকে ডাকো। সাফন ডাকতেছে, বাবা বাবা এমন করে ডাকতেছে। পুলিশ কতটা হিংস্র, কতটা খারাপ, সে সিএনজি থেকে বের হয়ে এসে, আমাদের সিএনজিওয়ালা একটু বয়স্ক ছিল, আমাদের সিএনজিওয়ালাকে লাথি মেরে বলতেছে যা তাড়াতাড়ি এখান থেকে, মানে আমাদের সিএনজি ওখানে দাঁড়াতে দিচ্ছে না। সে বয়স্ক মানুষটার সাথে খারাপ, জাস্ট আমার ছেলে একটু বাবা বলে ডাকছে, এটাই ওদের সহ্য হচ্ছে না। ঠিক আছে, তখন ওরা লাথি মেরে আমাদের সিএনজিওয়ালাকে বলতেছে যা তাড়াতাড়ি, মানে যেন দেখাই না হয় এরকম। পরে যাই হোক, ওনাকে নিয়ে গেল, নিয়ে যাওয়ার পরে কোর্টে, মানে যখন ওনাকে সিএনজি থেকে নামিয়ে গারদে নিচ্ছে, আমার ভাসুরা তখন প্রথম 3-4 দিন পরে তাদের ভাইকে দেখতে পেলো। তারপর আমরা নামলাম, নামার পরে আমরা মানে অপেক্ষা করছি কি করে কি হবে, কারণ আমাদের পরিবারে কোনো, আমার শ্বশুর বাড়ি আমার বাবার বাড়ি কোনো ফ্যামিলিতে এরকম কিছু হয় না, আমরা কিচ্ছু জানি না কি হতে যাচ্ছে কি হবে। কিন্তু আমার মনের মধ্যে একটা সাহস ছিল যে আমার ভাসুররা অনেক ভালো ভালো জব করে, ইনশাল্লাহ খুব দ্রুত বের করে আনতে পারবে। আমি জানি না, আমি ছোট মানুষ, তখন এসব বুঝি না, মানে এত কষ্ট যে হবে সেটা বুঝতে পারিনি। আমার মনে হয়েছে খুব দ্রুত 2-3 দিনের মধ্যেই হয়তো বের করতে পারবে। তো তারপর যাই হোক, গারদ থেকে তাকে কোর্টে নেওয়া হলো। আমরা পিছে পিছে যাচ্ছি, আমাদেরকে একটু কাছে ঘেঁষতে দিচ্ছে না, মানে কোনো কথা কোনো ইনফরমেশন যেন আমরা তাকে না দিতে পারি বা উনি আমাদেরকে কিছু না জানাতে পারে, তার কাছেই ঘেঁষতে দিচ্ছে না, এবং দূর দূর করে তাড়িয়ে দিচ্ছে। তারপর হচ্ছে তাকে তখন কোর্টে তোলা হলো। এরপর তুমি বলো। যে আসলে অভিজ্ঞতা বলতে গেলে আরো অনেক কষ্টের কথা, সবকিছু বলা এক লাইভে সম্ভব না। এরপরে তো আমাকে কোর্টে নিল গারদের, বা মানে কোর্টের কাহিনী আপনারা অনেকেই জানেন, যাদের পরিবারের অনেকে মামলা মোকদ্দমার শিকার হয়েছে। সেখানে কি অবস্থা সেটা আর বর্ণনা না করি, আমাদের লাইভ অনেক লম্বা হয়ে যাবে। তো আমাকে সেখানে যেহেতু বললাম যে ডিজিটাল নিরাপত্তা আইন, সরকার যে আইনটা করছে, আমাদের বাক স্বাধীনতা হরণের আইন, আমাদের স্বাধীনতা হরণের আইন, সেই আইনে মিথ্যা মামলা দেয়, মামলা দিয়ে আমাকে কোর্টে চালান দেয়, এবং কোর্ট থেকে আমাকে রিমান্ড দেওয়া হয়। আইনজীবী, আমি তখন আমার 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 আইনজীবী বলছে যে পিএইচডি করে, পিএইচডি শেষ, মানে শেষের ইয়েতে, মানে স্কলার, সে রিসার্চার। এত কিছু শোনার পরেও বিচারক আমাকে রিমান্ডে দিছে, আসিফ মাহতাব স্যারকে বা আমাদের সম্মানিত শিক্ষকদেরকে যেভাবে দেওয়া হয় সেভাবে আমাকে প্রথমে 3 দিনের রিমান্ডে দেয়, পরে আরও 1 দিনের রিমান্ড, এবং সেগুলোর অভিজ্ঞতা বর্ণনা করতে গেলে আরও অনেক লম্বা হয়ে যাবে। তো সেগুলো আজকে বর্ণনা না করি। তো 3 দিনের মানে রিমান্ডগুলো শেষ হওয়ার পরে আমাকে রিমান্ডের ওখানে আমার ফ্যামিলির কাছ থেকে টাকা দাবি করছে, আমার কাছে ফ্যামিলির কাছ থেকে টাকা করছে, আমার ওখান থেকে টাকা নিছে, আমার মোবাইলটা ওদের কাছে ছিল। মানে হাসিনা তো সারা বাংলাদেশে, মানে পুলিশ এবং সব জায়গায় যে দুর্নীতি করছে, ওরা ওখানেই আমাকে বলতেছে যে মানে টাকা দিতে হবে। মানে ওখানে আমি কিভাবে টাকা দিব, তখন মানে আমাকে বিভিন্ন রকম ভয়ভীতি দেখাচ্ছে, আমার ফ্যামিলির উপর করবে, ফ্যামিলির উপর মানে ফ্যামিলিকেও জড়াবে এগুলোর মধ্যে। তখন আমি ওদেরকে বললি যে আমার মোবাইলটা আপনাদের কাছে আছে কিনা। হ্যাঁ, মোবাইল আছে। তখন আমি যেহেতু ইন্টারনেট ব্যাংকিং ইউজ করতাম, আমার কোরিয়ার যে ইন্টারনেট ব্যাংকিং এর অ্যাপস আমার মোবাইলে ইনস্টল করা ছিল, আমি ওখান থেকে ওদের মানে বিকাশে মানে ইনস্ট্যান্ট 10,000 টাকা ট্রান্সফার করে দেই। তখন মানে একটু মানে ঠান্ডা, মানে পুলিশ তো ঘুষ মানে আমাদের কাছ থেকে 1 লাখ টাকা ওদের কাছ থেকেও চাইছে।
তারপরে আমাকে মিথ্যা মামলা রিমান্ড শেষ করার পরে আদালতের মাধ্যমে আমাকে জেলে পাঠায় দেয়। তো জেলের অনেক অভিজ্ঞতা, জেল রিমান্ড এগুলা বলতে গেলে আসলে আরো বিস্তারিত বলার সময় নাই, লাইভ লম্বা হয়ে যাবে। তো জেলের সবচেয়ে সুন্দর একটা অভিজ্ঞতা হলো যে আমাদের শহীদ দেলোয়ার হোসেন সাইদি হুজুরের সংস্পর্শ পাইছি আমি ওই সময়। সাইদি হুজুর এবং আমাকে কেরানীগঞ্জ জেল থেকে কাশিমপুর জেলে পাঠানো হয়েছিল। তো কাশিমপুর জেলে যখন ছিলাম সাইদি হুজুর সেখানে ছিলেন। আমি এবং সাইদি হুজুর প্রায় 20-25 দিন একসাথে ছিলাম। বিকালে আমরা একসাথে হাত ধরে হাঁটতাম, সাইদি হুজুরের সাথে গল্প করতাম। অনেক 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 নসিহা করছে, আমার হাত ধরে আমার ওই যে টর্চার করছে আমার আঙ্গুলগুলো প্রায় আমি 3 মাস এই দুইটা আঙ্গুল মানে কোনোভাবেই আমি মানে এরকম ভাঁজ করে এই 3টা আঙ্গুল দিয়ে আমি খাওয়া দাওয়া করতাম। এই দুইটা আঙ্গুলের কোনো ফিলিং ছিল না। ওরা এমনভাবে মানে টর্চার করে যে এখানে বাইরে থেকে বোঝা যায় না ভিতরের নার্ভ এবং ভেসেলগুলো যাতে ড্যামেজ হয়ে যায়। তো এই কারণে চাপ দেওয়ার ফলে হাত এবং পায়ের নার্ভগুলা কাজ করে না। বাইরে থেকে দেখে মনে হবে যে হালকা একটু দাগ বা এর মতো, কিন্তু ভিতরের নার্ভ মানে ড্যামেজ হয়ে যায়। এই কারণে দেখা যায় যে এদিকে সাপ্লাইগুলো বন্ধ হয়ে যায়। তো আমার এই দুইটা আঙ্গুল প্রায় 3 মাস কোনো ফিলিংস পাইতাম না আমি। এবং আমি যেহেতু রিসার্চার, আমি পাইপেট ইউজ করি, আমি তো সবসময় এই ফিঙ্গারটা ইউজ করতে হয়। তো এই ফিঙ্গারের আমি কোনো মানে ইয়েই পাইতাম, কোনো ফিলিংসই পাইতাম না। এটা তো এই ভাঁজ করা বা কোনো ফিলিংস ছিল না এই দুইটা আঙ্গুল প্রায় 3 মাস। তো দেলোয়ার হোসেন সাইদি হুজুরের সভাপতি ছিলাম, উনি আমার হাতে মেসেজ করে দিচ্ছে, দোয়া করছে সাইদি হুজুরকে আল্লাহ জান্নাতুল ফিরদাউস নসিব করুক। এটা আমার জেলের সবচেয়ে সুন্দর অভিজ্ঞতা যে সাইদি হুজুরের মতো একজন মানুষের সহচর্যে আমি প্রায় 20 দিন ছিলাম। উনি আমাকে ওনার একটা ফতুয়াও গিফট করছিলেন ওই সময়। আর এই যে আমরা এতদিন পরে আজকে লাইভে আসছে, আপনারা সবাই জানেন যে বাংলাদেশ কোন ফ্যাসিবাদের মধ্যে ছিল। আমাদের কোনো বাক স্বাধীনতা ছিল না, আমাদের বলার কোনো সুযোগ ছিল না, বলার কোনো অধিকার ছিল না। মিডিয়া আমাদের কথা প্রচার করতো না। আমাদের পরিবারের উপর টর্চার করা হতো, পরিবারের আমি কোরিয়াতে চলে আসছি, আবার আল্লাহ আমাকে জেল থেকে বেরো অনেক কঠিন পথ পাড়ি দিয়ে আসতে হয়েছে, সেগুলা অন্য কোনো একদিন বলবো। তারপরেও আমার এখানে পিএইচডি ডিগ্রি হয়েছে, আল্লাহ আমাকে ভালো চাকরি মিলাইছে, অনেক ভালো আছি। কিন্তু তারপরেও তো মানে দেশের প্রতি টান আছেই। আর এতদিন যে আমরা বলতে পারি নাই, কিন্তু এর মাঝে তো আমরা চুপ ছিলাম না। আমরা যারা বলতে চাই তারা তো আমরা বিভিন্নভাবে বলার চেষ্টা করি। আমি আল জাজিরাতে, বিবিসিতে, আমাদের শ্রদ্ধেয় সামি ভাই, তাসনিম খলিল ভাই, ওনাদের সাথে কথা বলছি, ওনাদের কাছে বলছি, বিবিসিতে বলছি, আল জাজিরাতে বলছি, সব জায়গায় হাসিনার ফ্যাসিবাদ, হাসিনার গুম এগুলো আমরা অলরেডি ইন্টারন্যাশনাল মিডিয়াতে দিয়ে রাখছিলাম। এবং আজকের যে এই যে সরকারের পতন, এগুলো আসলে তো সবকিছুরই সম্মিলিত একটাই মানে বাহিরে থেকে মানে র্যাবের যে স্যাংশন বা র্যাবের এগুলো সবকিছুই আসলে সম্মিলিত মানে রিপোর্ট বা এগুলোর মাধ্যমে হয়েছে। এবং আমি যেহেতু পিএইচডি রিসার্চার ছিলাম, আমি তো স্বাভাবিকভাবেই মোটামুটি তাদের সাথে ইংরেজিতে কথা বলতে পারবো। তো আমি তাদেরকে সবকিছু বিস্তারিত বলছি, বিবিসি, আল জাজিরা এবং মানবাধিকার সংগঠনগুলোকে। তো আসলে শেষ কথা এটাই যে আমরা যারা প্রবাসে আছি সবাই দেশকে ভালোবাসে, স্বাভাবিকভাবে আমিও ভালোবাসি, দেশকে অনেক ভালোবাসি। দেশকে ভালোবাসি জন্যই পিএইচডি শেষ করে ইচ্ছা ছিল দেশে ফিরে যাব, দেশে থাকব, দেশের জন্য কাজ করব। সেই আশা আকাঙ্ক্ষা নিয়েই গেছি। এবং নিজের যোগ্যতা বলে ইচ্ছা ছিল ইউনিভার্সিটিতে জয়েন করব, ইউনিভার্সিটিতে জয়েন করার চেষ্টা করেছি। কিন্তু আমাদের যেহেতু মেধাকে মূল্যায়ন করা হয় না, স্বাভাবিকভাবেই আমাকেও মূল্যায়ন করা হয় নাই। আমাকে দেশের জন্য কাজ করতে গিয়ে আমাকে আসামি হয়ে দেশ থেকে ফিরে আসতে হয়েছে। তো আমরা সেই কষ্ট নিয়েই এখনো আছি। শত কষ্টের পরেও আমরা আজকে আলহামদুলিল্লাহ বলি যে আমাদের শত জুলুম নির্যাতনের পরে আল্লাহ আমাদেরকে মুক্তি দিয়েছে, ফ্যাসিবাদ থেকে মুক্তি দিয়েছে, জালিমের শাসন থেকে মুক্তি দিয়েছে। এবং আজকে আমান আজমি, আরমান ভাইরা ফিরে আসছে আয়নাঘর থেকে, এটা দেখে আমরা কান্না করতেছি। আমি, আমার স্ত্রী, আমরা কান্না করতেছি যে আমরা 3 দিন ঘুমে আমাদের কি অবস্থা ছিল, মনের অবস্থা। এই ভাইরা 8-10 বছর ধরে গুম, তাদের মনের অবস্থা কি? আপনারা হয়তো তাদের কথাও শুনবেন, তারা আস্তে আস্তে হয়তো আসবে। তাদের মানসিক অবস্থার কি অবস্থা আমি জানি না। 3 দিনেই তো আমার মানসিক অবস্থা বর্ণনা করলাম। এবং এই অবস্থায় সবসময় দেশে যাওয়ার জন্য উদ্গ্রীব, যেহেতু মিথ্যা মামলা দিয়ে রেখেছে। এবং দেশের জন্য কাজ করতে গিয়ে দেশ থেকে আসামি হয়ে ফিরে আসছি। দেশে যাওয়ার খুব বেশি সুযোগ ছিল না। এর মাঝে আমার আম্মা ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যায়। আমি আম্মাকে শেষবার দেখতে পারি। আম্মা মারা যাবে, আম্মা ডাক্তার বলছে যে এত মেয়াদ আছে, এত মাস ম্যাক্সিমাম হয়তো টাইম পাইতে পারে। আমার ডায়াগনোসিস হয়েছিল এট স্টেজে। সবকিছু জানার পরেও আমরা আম্মার জন্য যাইতে পারি। শেষ মুহূর্তে না পেরে আম্মার যখন অবস্থা বেশি খারাপ, আমি টিকিট কাটছিলাম। আমি, আমার স্ত্রী, সন্তান, আমরা 4 জন সবাই টিকিট কাটছি যে যত যাই হোক আমাকে গ্রেপ্তার করলেও আমি যাব, আম্মাকে আমার দেখতেই হবে। আম্মা সেই শেষ সময় আমি টিকিট কেটে যাওয়ার চেষ্টা, তখন করোনার পিক সময়, টিকিট অনেক এক্সপেন্সিভ, টিকিট পাওয়া যায় না, ফ্লাইট নাই। সেই মুহূর্তে আমি টিকিট কেটে মানে আম্মার জন্য গেছি। কিন্তু আমি যেদিন টিকিট কাটছি আম্মা তার পরের দিন মারা গেছে।
আমি যেতে যেতে আমার জানাজা পাই নাই, আমার যেতে আরও একদিন ডিলে হয়েছে। কারণ তখন করোনার সময় তো আমাদের পারমিশন নিয়ে যেতে হইতো যে আমরা ফিরে আসবো। করোনার সময় ফ্লাইট অ্যাভেলেবল ছিল না, টিকিট কেটে যাওয়ার সুযোগ ছিল না। তো টিকিট কেটে আমার ফ্লাইট ছিল 2 দিন পরে, আমি যেদিন টিকিট কাটছি পরের দিন আম্মা মারা গেছে। তো আমি আমার আম্মাকে পাই নাই, এই আফসোস আমার সারা জীবনে যাবে না। আমি আম্মাকে, আপনারা আমার জন্য, আমাদের জন্য দোয়া করবেন। যারা যারা হাসিনার জালিম হাসিনার ফ্যাসিবাদের কবলে আছেন, সবার জন্য আমাদের দোয়া থাকবে। এবং যারা যারা আজকে আয়নাঘর থেকে ফিরে আসতেছেন, তাদের জন্য দোয়া থাকবে। এবং আমরা আবার ফিরে আসতে চাই, শত নির্যাতনের পরেও আমরা চাই আমরা দেশে ফিরে আসব, দেশের জন্য কাজ করব, নতুন দেশ গঠনে আমরা সবাই একসাথে ঐক্যবদ্ধভাবে কাজ করব। এবং আমাদের নতুন বাংলাদেশ হবে সুজলা সুফলা, এবং যেখানে কোনো দুর্নীতি থাকবে না, যেখানে কোনো ফ্যাসিবাদ থাকবে না। এই ডিজিটাল নিরাপত্তা আইন, এক বাক স্বাধীনতা হরণের আইন উঠিয়ে দেওয়া হবে। এবং আমি আশা করি যারা মানবাধিকার সংস্থায় আছেন, যারা নতুন সরকার গঠন করবেন, তারা এই ফ্যাসিবাদী এবং বাক স্বাধীনতা হরণকারী এই ডিজিটাল নিরাপত্তা আইন আপনারা উঠিয়ে দিবেন। যারা যারা আমরা নির্যাতনের শিকার, তাদেরকে এই জুলুম থেকে আপনারা মুক্তি দেবেন। এবং আমি পরিশেষে যে ছাত্র আন্দোলনের মাধ্যমে এই ফ্যাসিবাদ, এই জুলুম থেকে আমরা মুক্তি পেয়েছি আল্লাহর অশেষ মেহেরবানিতে, তাদেরকে আমি ধন্যবাদ দিতে চাই। তাদেরকে ধন্যবাদ দিয়ে আমি ধন্যবাদ দেওয়ার কোনো ভাষা আমার জানা নেই। তাদের এই আন্দোলনের ফলে এবং যারা শহীদ হয়েছেন, তাদের আত্মার মাগফিরাত কামনা করি। পরিশেষে আমি বলবো যে আমরা সবাই মিলে ইনশাল্লাহ একটা নতুন বাংলাদেশ গড়ব, যেখানে থাকবে না কোনো ভেদাভেদ, কোনো মারামারি, কোনো এরকম কোনো, যাতে আর কাউকে এভাবে লাইভে এসে তার এই কঠিন পরিস্থিতির বর্ণনা না করতে হয়। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।